উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য সরকারকে তোপ শুভেন্দু অধিকারীর। তার দাবি 9 এপ্রিল ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কমিশন, আর রাজনৈতিক লাভ তুলতে মিথ্যে বলার অভিযোগ করছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানাও করেছেন বিরোধী দলনেতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, দেখো, জলপাইগুড়িতে ঝড়ে ক্ষয়ক্ষতিদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে চর্চা চলছিল। এবারে তুমি জানো যে বারবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল যাতে ঝড়ে যে সমস্ত মানুষজনের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে। সেই ব্যাপারে তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে সেখানে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন তাদের এই ব্যাপারে অনুমতি দেয়নি। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন চলতি মাসের 9 তারিখে জাতীয় নির্বাচন কমিশন জলপাইগুড়িতে ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তারা অনুমতি দিয়েছিল, এমনটাই কিন্তু দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবং তুমি জানো যে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আদর্শ আচরণ বিধি চলছে। সেই আদর্শ আচরণ বিধিকে দূরে সরিয়ে রেখেই জাতীয় নির্বাচন কমিশন ক্ষতিগ্রস্তদের সেখানে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ব্যাপারে সম্মতি জানিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। এবং সেখানে শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে অহেতুক এই ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং সেখানে মিথ্যাচার করা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন কোন রকম অনুমতি দেয়নি। কিন্তু 9 তারিখে একেবারে শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে একেবারে তথ্য দিয়ে বা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন থেকে ক্ষতিপূরণের বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছিল, সেই চিঠির কপি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে এবং দাবি করেছেন যে অহেতুক মিথ্যাচার করা হচ্ছে এবং যে মিথ্যাচার করা হচ্ছে তা পুরোপুরি ভোটকে সামনে রেখেই ভোটের রাজনৈতিক ভাবে ফায়দা তুলতেই শাসক দল এই ধরনের মিথ্যাচার করছেন, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি কি বলছেন আমরা শুনবো। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়। আমাকে নবান্ন থেকে লোকাল পাঠিয়ে দিয়েছে। কোনো মেরুদণ্ড অনেকে সোজা আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোনে তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, 9 এপ্রিল ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কমিশন, এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি আরো বলছেন রাজনৈতিক লাভ তুলতে মিথ্যে বলা হচ্ছে। কি বলবেন? দেখুন, 59 লক্ষ মানুষকে 100 দিনের কাজ করিয়ে 3 বছর টাকা দেয়নি। 11,36,000 মানুষের বৈধ কাগজ জমা দেওয়া সত্ত্বেও বাড়ির টাকা দেয়নি। তারপরেও প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষগুলোর পাশে সরকার টাকা দিয়ে সাহায্য করবে, গৃহহীনদের বাড়ি করে দেবে। তার অনুমতি নিতে আমরা 10 জনের ডেলিগেশন গিয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন আমাদেরকে কোনো আশ্বস্ত করেনি বলেই আমাদের সেখানে অবস্থান করতে হয়েছিল এবং সেখানে আমাদের মাঠে সারা রাত ধরে নিয়ে গিয়ে থানায় বসিয়ে দেখছিল। এবং পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আসামে বিহু উৎসবের জন্য 35 কোটি টাকা খরচা করার অনুমতি দিলেও বাংলার মানুষগুলোকে সহযোগিতা করার অনুমতি রাজ্য সরকারকে দেয়নি। রাজ্য সরকার মানুষের পাশে থাকায় অঙ্গীকারবদ্ধ, সেই কারণে ইতিমধ্যে তারা 20,000 এবং পরবর্তী ক্ষেত্রে 40,000 টাকা এবং ইউসি দিলে আরো 7,000 টাকা প্রত্যেক বাড়ি পিছু তারা দেবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদি নির্বাচন কমিশন সত্যি আমাদেরকে এই ধরনের কথা কোনো বলতো তাহলে নিশ্চিত করে সারা রাত আমাদের জেলে থানায় বসে থাকতে হতো না বা পুলিশের কাছে এইভাবে মার খেতে হতো। সবটাই রাজনৈতিক প্রতিহিংসা পরামর্শের একটা বহিঃপ্রকাশ। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। যেমনটা শান্তনু বাবু বললেন, সবটাই রাজনৈতিক হিংসার বহিঃপ্রকাশ। গত 12 এপ্রিল ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়ে নির্বাচন কমিশনের দিকে অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন কি বলেছিলেন অভিষেক, শোনাবো। যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না। যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে। এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছে, নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে
সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। 24-এ বিজেপির ইস্যু দুর্নীতি। ইস্তেহার প্রকাশের ভাষণেও বিরোধীদের আক্রমণ। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। দুর্নীতি ইস্যুতে পাল্টা সরব বিরোধীরা। भाजपा के संकल्प पत्र में युवा भारत की युवा आकांक्षाओं का प्रतिबिंब है। এটা জুমলা পত্র, মোদি কি গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি কার্ড ছিল। শিক্ষায় নিয়োগ থেকে রেশন, পুরো নিয়োগ থেকে আবাস, দুর্নীতির অভিযোগে বঙ্গে বেশ কিছুদিন ধরেই তৎপর ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী গরাদের পেছনে। শুধু বাংলা নয়, সারা দেশেই এজেন্সির তৎপরতা। 24-এর ভোটের মুখে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুজন অবিজেপি মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের পর গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে লোকসভা ভোটের আগে হাওয়া গরম। তার মধ্যেই এদিন ইস্তেহার ভাষণেও দুর্নীতি ইস্যুতে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। आपने देखा है कि पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। কেজরিওয়ালকে তুলে নিয়েছেন অবিজেপি মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেনকে তুলে নিলেন অবিজেপি মুখ্যমন্ত্রী, এবং বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলের পিছনে বিভিন্ন এজেন্সি রয়েছে। শুভেন্দু অধিকারী যে দুর্নীতিগ্রস্ত, ভারতীয় জনতা পার্টি নিজে ভিডিওটা আপলোড করছে। দুর্নীতিদের নিয়ে আপনি চলাফেরা করেন নিজে। जो लोग लूटे वो उनके झोली में है। शाह के वॉशिंग मशीन में जाके क्लीन होकर बाहर आए हैं। अगर भ्रष्टाचारियों को आप नहीं छोड़ने वाले हैं तो उनको पकड़ लेके अपने पार्टी में क्यों लिए? ये लोग भ्रष्ट हैं, इसीलिए ये चीजें करते। भाजपा सरकार ने गरीबों को 4 करोड़ पक्के घर बनाकर दिए हैं। हम 3 करोड़ और घर बनाने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। ইলেকশন জেতবার জন্য আরেকটা জুমলা, আপনি 4 কোটি বাড়ি তৈরি করেছেন, তার মধ্যে বলছেন আরো 3 কোটি করব। তা বাংলার বাড়ির ক্ষেত্রে বাংলা টাকা পেল না, 4 কোটিটাও ভেঙে বলতে হবে কোথায় কোথায় করেছে। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানেও রাজনীতি তারা ব্যবহার করছে। বাংলাকে বঞ্চনা করা, বাড়ির ক্ষেত্রেও গরিব মানুষের মাথার উপর ছাদ হবে না, সেই টাকা দেওয়ারও অনুমতি দিল না। শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট। প্রথম দফার ভোটের 4 দিন আগে বাংলা নববর্ষে 24-এর ইস্তেহার প্রকাশ করল বিজেপি। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস থেকে শুরু করে আগামী 5 বছর ফ্রিতে রেশন। 24-এর সংকল্পপত্রে এমনই একাধিক প্রতিশ্রুতি পদ্ম শিবিরের। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना आने वाले 5 साल तक जारी रहेगी। गरीब के भोजन की थाली पोषण युक्त हो और सस्ती भी हो, पेट भी भरे, मन भी भरे और जेब भी भरा रहे। আপনারা ভারতবর্ষের আর্থিক অবস্থায় যেখানে গিয়ে দাঁড় করিয়েছে, মানি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল, এটা হওয়া উচিত, যেটাকে তারা অস্বীকার করেছিলেন। এবং তারা বলেছিলেন যে আমরা 25 কোটি গরিব মানুষকে গরিব রেখা সে উঠা দিয়ে, তা উঠেই যদি গিয়ে থাকে 80 কোটি আপনাকে রেশন দিতে হচ্ছে কেন? নিউজ 18 বাংলা। ফের অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান। মুর্শিদাবাদের বাসাবাড়ি গ্রামের ঘটনা। অধীর চৌধুরীর গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। যে ছবি আপনারা দেখছেন, মুর্শিদাবাদের বাসাবাড়ি গ্রামের ঘটনা। অধীর চৌধুরীর গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, ঠিক কি ঘটলো আর কাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠছে?
দেখো, আজকে সকালবেলাতে তিনি প্রতিদিনের মতনই আজকে শক্তিপুর এলাকাতে যান, বেশ কয়েকটি গ্রামে যাওয়ার কথা রয়েছে এবং সেই সময়তে যাওয়ার সময় সাটুই চড়ুর কাছে বাসাবাড়ি যে রয়েছে সেখানে বেশ একদল যুবক সমান ব্যক্তি তারা কিন্তু অধীর চৌধুরীর গাড়ি দেখে গো ব্যাক স্লোগান দেখাতে থাকে। যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, গাড়ি চলে যায়, কিন্তু তারা দাবি করতে থাকে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং বিজেপির সঙ্গে আতাত রয়েছে তাই বলে কিন্তু তারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। তারপর যদিও শক্তিপুর থানার পুলিশ ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অধীর চৌধুরীর গাড়ি কিন্তু বেরিয়ে যায়। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ প্রণব। দাড়িভিট মামলায় হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা মুখ্য সচিবের। ভার্চুয়ালি হাজিরা দিলেন স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডি। দাড়িভিট মামলায় হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা মুখ্য সচিবের হাজিরা দিলেন স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। আরো বিস্তারিত বলবে অর্ণব। দেখো, 2023 সালের মে মাসে দাড়িভিটে গুলি চালানোর ঘটনার অভিযোগ ছিল এবং সেই গুলিতে পড়ুয়ার মৃত্যুর অভিযোগ ছিল এবং সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ ছিল। কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ 2023 সালের মে মাসে হলো। চলতি বছরের মার্চ মাসে যখন এই মামলা ফের শুনানির জন্য আসে তখন পর্যন্ত কোনো এনআইএ তদন্ত হয়নি। এনআইএ নথি রাজ্য সিআইডি তুলে দেয়নি। আদালত অবমাননার রুল জারি করা হয় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সিআইডির বিরুদ্ধে এবং সেই আদালত অবমাননার রুল জারি করার পরও গত শুক্রবার দিন হাজির হননি। তাতে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মান্তা এবং শেষমেশ আজ ভার্চুয়ালি, যেহেতু ভোটের কাজ চলছে চারিদিকে, এই ভার্চুয়ালি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি তারা হাজিরা দেন বিচারপতি মান্তার বেঞ্চে এজলাসে এবং সেক্ষেত্রে বিচারপতি রাজশেখর মান্তা সরাসরি 3 আমলা অর্থাৎ 2 আমলা এবং 1 আইপিএস আধিকারিকের উদ্দেশ্যে মন্তব্য করেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে তাদের সমন্বয় বাড়াতে হবে, অর্থাৎ সমন্বয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তাদের কাজের চাপ থাকতে পারে, এটা স্বাভাবিক। ভোট শুরু হয়েছে, আইন জানেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, কাজে আইনের বিষয়ে কি হওয়া উচিত না উচিত সেই বিষয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে তাদের পরামর্শ করা উচিত ছিল, এই মন্তব্য তিনি করেন। কিন্তু যেটা সদর্থক পদক্ষেপ তা হলো রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এনআইএকে এডিজি সিআইডির তরফ থেকে নথি হস্তান্তর করা হয়েছে এবং ইতিমধ্যে এনআইএ মামলা রুজু করেছে। অর্থাৎ দাড়িভিট কাণ্ডে 2018 সালের ঘটনার পর শেষমেশ এনআইএ তদন্ত শুরু হয়েছে হাইকোর্টে রাজ্যের নথি দেওয়ার প্রক্রিয়া এবং এনআইএ যে সাবমিশন তারা মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, তার মধ্যে দিয়ে এটা স্পষ্ট।